The topic of discussion today is the equilibrium in the ISLM model. IS-টাকেও আমরা কমপ্লিটলি পড়েছি, আমরা LM-টাকেও কমপ্লিটলি পড়েছি। আজকে আমরা দেখব যে ISLM মডেলে কিভাবে ইকুইলিব্রিয়াম রিস্টোর করতে হয়, ISLM মডেলের ইকুইলিব্রিয়ামটা কিভাবে ডিটারমাইন করতে হয়, এবং তার সাথে সাথে আমরা দেখব যে আমরা যদি IS বা LM কার্ভের উপরে, মানে ধরো আমি তো তোমাদেরকে পড়িয়েছিলাম আগেই যে আমরা আইএস কার্ভের উপরে থাকলে আইএস কার্ভের উপরে যে কোনো পয়েন্টে অ্যাগ্রিগেট ডিমান্ড আর অ্যাগ্রিগেট সাপ্লাই ইকুয়াল হয়। মানে ধরো এটা হচ্ছে আইএস কার্ভ, রাইট? এই যে আইএস কার্ভটা, এর উপরে আমি যে কোনো পয়েন্ট নিয়ে নিই, এই পয়েন্টটা নিয়ে নিই ও বা এস বা টি বা এল, যে কোনো পয়েন্টই নিয়ে নিই, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু অ্যাগ্রিগেট ডিমান্ড আর অ্যাগ্রিগেট সাপ্লাই ইকুয়াল। আর ঠিক সেরকমভাবেই আমি যদি এলএম কার্ভের কথা বলি, ধরো এটা হচ্ছে এলএম কার্ভ, এলএম কার্ভের উপরে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে মানি ডিম্যান্ড আর মানি সাপ্লাই ইকুয়াল। তো আমি তোমাদেরকে আজকে এটাও দেখাবো যে আমরা যদি আইএস আর এলএম কার্ভের উপরে না থাকি, আমরা যদি আইএস বা এলএম কার্ভের উপরে না থাকি, আমরা যদি আইএস কার্ভের বাঁদিকে বা ডান দিকে থাকি বা এলএম কার্ভের বাঁদিকে বা ডান দিকে থাকি, সেক্ষেত্রে আমরা কিভাবে, সেক্ষেত্রে ইকোনমিতে কি মুভমেন্ট হবে সেটাও আজকে আমরা ডিসকাশন করব, ঠিক আছে? তো ফার্স্টে একদম প্রথমে তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে আইস কার্ভের উপরে থাকলে অ্যাগ্রিগেট ডিমান্ড আর অ্যাগ্রিগেট সাপ্লাই প্রত্যেকটা পয়েন্টে ইকুয়াল হবে, সেটা আমরা জানি। কিন্তু যদি আমি আইস কার্ভের ডান দিকে থাকি, এই হচ্ছে আইস কার্ভ, তার ডান দিকে থাকলে অ্যাগ্রিগেট সাপ্লাই অ্যাগ্রিগেট ডিমান্ডের থেকে বড় হয়। আর যদি আমরা আইস কার্ভের বাদিকে থাকি, অর্থাৎ এখানে বাদিকে বলতে ধরো আমি আইস কার্ভের বাদিকে এই পয়েন্টটাতে আছি, যে পয়েন্ট হচ্ছে বি, এই বি পয়েন্টে কী হবে, অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের থেকে বড় হবে, অ্যাগ্রিগেট ডিমান্ড ইজ গ্রেটার দেন অ্যাগ্রিগেট সাপ্লাই। আর আইস কার্ভের ডান দিকে ধরো এখানে তুমি কোনো পয়েন্টে আছো, যে পয়েন্টটার নাম হচ্ছে সি, সেই পয়েন্টে কী হবে, অ্যাগ্রিগেট সাপ্লাই বড় হবে অ্যাগ্রিগেট ডিমান্ডের থেকে। আর এলএম কার্ভের প্রসঙ্গে, এলএম কার্ভের যদি তোমরা বাদিকে থাকো, অর্থাৎ ধরো এলএম কার্ভের বাদিকে এরকম একটা পয়েন্ট এখানে আছে কে, এই কে পয়েন্টে কী হবে, মানি সাপ্লাই মানি ডিম্যান্ডের থেকে বেশি হবে, মানি সাপ্লাই ইজ গ্রেটার দেন মানি ডিম্যান্ড। আর এলএম কার্ভের ডান দিকে যদি আমরা কোনো পয়েন্টে থাকি, ধরো এস, এই এস পয়েন্টে কী হবে, মানি ডিম্যান্ড মানি সাপ্লাইয়ের থেকে বড় হবে, মানি ডিম্যান্ড ইজ গ্রেটার দেন মানি সাপ্লাই। এবার আমরা আইএস আর এলএম কার্ভটাকে একটাই গ্রাফের মধ্যে আঁকলাম, এটা আমরা অলরেডি করেছি, যে আমরা এক্স অ্যাক্সিসে ওয়াইটাকে নিলাম, এক্স অ্যাক্সিসে ওয়াই মানে আউটপুটটাকে নিলাম, ওয়াই অ্যাক্সিসে আমরা ইন্টারেস্ট রেটটাকে নিলাম, নিয়ে আমরা ফার্স্টে আইএস কার্ভ আঁকলাম ডাউনওয়ার্ড স্লোপিং, যেটাকে পার্পল কালারে আঁকা হয়েছে, তারপরে আমরা এলএম কার্ভ আঁকলাম যেটা আপওয়ার্ড স্লোপিং, যেটাকে ব্ল্যাক কালারে আঁকা হয়েছে। আইএস আর এলএম কার্ভ একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো, যে পয়েন্টটাকে আমরা বলছি পয়েন্ট ই, যে পয়েন্টটাকে আমরা কি বলছি, যে পয়েন্টটাকে আমরা বলছি পয়েন্ট ই। এই পয়েন্ট বরাবর যদি তুমি এক্স অ্যাক্সিসে চলে আসো, তাহলে তুমি যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম আউটপুট। ওকে, যেটার আমি নাম দিলাম ধরো ও সি, বা ও সি না, ও এন। এই ই পয়েন্টটা কি, এই ই পয়েন্টটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে আইএস আর এলএম একে অপরকে কাট করেছে, ইন্টারসেক্ট করেছে, তো এই পয়েন্টটাকেই আমরা বলে থাকি ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এবং এই পয়েন্ট বরাবর এক্স অ্যাক্সিসে চলে আসলে তুমি কি পেয়ে যাবে, ইকুইলিব্রিয়াম আউটপুট। তাহলে ও এনটা কি, ও এনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম আউটপুট, ইকুইলিব্রিয়াম আউটপুট। আর এই পয়েন্ট বরাবর যদি তুমি ওয়াই অ্যাক্সিসে চলে যাও, ই পয়েন্ট বরাবর ওয়াই অ্যাক্সিসে চলে গেলে তুমি যে পয়েন্টটা পাবে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট, ধরো আমি এটার নাম দিলাম ও এম। তাহলে এই ও এমটা কি, এই ও এমটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেট, ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট, বা ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেটও বলতে পারো। ওকে, তাহলে আইএস আর এলএম যেখানে একে অপরকে ইন্টারসেক্ট করছে, সেই পয়েন্টটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এবং ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে আমরা এক্স অ্যাক্সিসে চলে গেলে আমরা ইকুইলিব্রিয়াম আউটপুট পাবো, আর ওয়াই অ্যাক্সিসে গেলে আমরা ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট পাবো। এই ব্যাপারটা আশা করি বোঝা গেছে, সবাই এটা বুঝতে পেরেছো, খুব সিম্পল একটা বিষয়। ওকে, আমি এনটাকে মুছছি না কারণ সেটা দরকার নেই। আচ্ছা, আইএস কার্ভটা এক মিনিট। এবার আমরা চারটে পয়েন্ট নেব, এবং সেই চারটে পয়েন্ট নিয়ে আমি তোমাদেরকে বোঝাবো যে ইকোনমিতে কীরকম মুভমেন্ট হবে যদি আমরা আইএস বা এলএম কার্ভের উপরে না থাকি। অর্থাৎ এই চারটে পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটা নিলাম পয়েন্ট এ, প্রথম পয়েন্টটা কী নিলাম, প্রথম পয়েন্টটা নিলাম এ। ওকে, নামটা একটু সরিয়ে লিখলে সুবিধা হবে পরবর্তী সময় আমারই। তো হ্যাঁ, এই হচ্ছে প্রথম পয়েন্ট, যে পয়েন্টটার নাম হচ্ছে পয়েন্ট এ। এবার এই পয়েন্ট এ তে কি হচ্ছে সেটা দেখো।
পয়েন্ট এটা আইএস কার্ভের কোন দিকে আছে? আইএস কার্ভ মানে পার্পল কালারের ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, তার কিন্তু বাদিকে আছে। পয়েন্ট এটা আইএস কার্ভের বাদিকে আছে। আইএস কার্ভের বাদিকে কোনো পয়েন্ট যদি থাকে তাহলে আমরা জানি যে অ্যাগ্রিগেট ডিম্যান্ড অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের থেকে বড় হয়, রাইট? তাহলে গুড মার্কেটকে রিপ্রেজেন্ট করে আইএস কার্ভ, রাইট? অ্যাগ্রিগেট আর মানি মার্কেটকে রিপ্রেজেন্ট করে কে? এলএম কার্ভ। কীভাবে? আইএস কার্ভের উপরে প্রত্যেকটা পয়েন্টে অ্যাগ্রিগেট ডিম্যান্ড আর অ্যাগ্রিগেট সাপ্লাই ইকুয়াল হয়। অ্যাগ্রিগেট ডিম্যান্ড আর অ্যাগ্রিগেট সাপ্লাই কিসের কনসেপ্ট? গুড মার্কেটের কনসেপ্ট। তো আইএস কার্ভ কাকে রিপ্রেজেন্ট করে? গুড মার্কেটকে। এলএম কার্ভ কাকে রিপ্রেজেন্ট করে? মানি মার্কেটকে। ওকে, সো বেসিক্যালি গুড মার্কেটে কি হচ্ছে? পয়েন্ট এর কথা বলছি। পয়েন্ট এতে গুড মার্কেটে কি হচ্ছে? পয়েন্ট এটা আইএস কার্ভের বাদিকে আছে। আইএস কার্ভের বাদিকে যদি কোনো পয়েন্ট থাকে সেখানে অ্যাগ্রিগেট ডিম্যান্ড অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের থেকে বড় হয়, আমরা অলরেডি দেখিয়েছি। তাহলে গুড মার্কেটে কিন্তু অ্যাগ্রিগেট ডিম্যান্ড অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের থেকে বড় হচ্ছে। মিটে গেল। এবার আসি মানি মার্কেটে কি হচ্ছে। পয়েন্ট এটা এলএম কার্ভের কোথায় আছে? এলএম কার্ভেরও বাদিকে আছে। এলএম কার্ভের বাদিকে কোনো পয়েন্ট যদি থাকে তাহলে মানি সাপ্লাই মানি ডিম্যান্ডের থেকে বড় হয়। তাহলে মানি মার্কেটে কি হচ্ছে? মানি মার্কেটে মানি সাপ্লাই বড় হচ্ছে কার থেকে? মানি ডিম্যান্ডের থেকে। মিটে গেল এটাও। এবার হবে কি ইকোনমিতে? এবার কি হবে? তো দেখো গুড মার্কেটে কি হচ্ছে সেটা আগে আমরা ভেবে দেখি, আর তারপরে আমরা ভেবে দেখবো যে মানি মার্কেটে কি হবে। তো অ্যাগ্রিগেট ডিম্যান্ড যদি অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের থেকে বড় হয় তাহলে প্রডিউসাররা হয়তো দেখতে পাচ্ছে যে তারা 300 ইউনিট সাপ্লাই করে বসে আছে, কিন্তু মার্কেটে প্রোডাক্টের ডিম্যান্ড আছে 500 ইউনিট। তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রডিউসাররা আরও বেশি পরিমাণে প্রোডাক্ট বানাতে চাইবে, আরও বেশি পরিমাণে আউটপুট বানাতে চাইবে। তো আউটপুটের পরিমাণটা রাইজ পাবে, তাহলে ওয়াইটা বেড়ে যাবে। ওয়াইটা বেড়ে যাবে মানে কি? ওয়াই বেড়ে যাওয়া মানে কি? ওয়াই ধরো হচ্ছিল এই এম পয়েন্ট না, এই এ পয়েন্টে ওয়াই হয়তো ছিল 5টা, রাইট? এখন ওয়াইটা বেড়ে যাবে, ওয়াইটা বেড়ে হয়তো হয়ে যাবে 7টা। তাহলে ওয়াইটা বেড়ে 7 হয়ে যাচ্ছে মানে কি? এটা মুভমেন্ট করছে এদিকে। এই পয়েন্ট থেকে ইকোনমিটা কোন দিকে মুভ করছে? ডান দিকে মুভ করছে, অর্থাৎ ওয়াইটা বেড়ে যাচ্ছে। ডান দিকে মুভ করছে ইন দ্য সেন্স ওয়াইটা বেড়ে যাচ্ছে, সে কারণেই ইকোনমিটা ডান দিকে মুভ করছে। ওকে, সো এই কারণে আমি একটা রাইট অ্যারো দিলাম। আশা করি বোঝা গেছে কেন একটা রাইট সাইডের অ্যারো আমি এখানে এরকম দিলাম। ওকে, নেক্সট আমি মানি মার্কেটের কথায় আসি। মানি মার্কেটে মানি সাপ্লাই মানি ডিম্যান্ডের থেকে বেশি আছে। এখানে তোমাদের জন্য আমি কোণেও রেখেছি, দেখো মানি সাপ্লাই যদি অতিরিক্ত হয়ে যায়, মানি সাপ্লাই যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে মানি সাপ্লাই, আচ্ছা এটা কি হলো, রিডু করি। হ্যাঁ, মানি সাপ্লাই যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে দেখো কি হয়, মানুষ অতিরিক্ত টাকা নিয়ে কি করবে? অতিরিক্ত টাকা নিয়ে তখন তারা বন্ড কিনতে শুরু করবে। বন্ড কিনতে, সবাই যদি বন্ড কিনতে শুরু করে বন্ডের প্রাইস বেড়ে যাবে। সবাই বন্ড কিনতে শুরু করেছে মানে কি? বন্ডের ডিম্যান্ড বেড়ে গেছে, আর বন্ডের ডিম্যান্ড বেড়ে গেলে বন্ডের প্রাইস বেড়ে যাবে। আর বন্ডের প্রাইস বেড়ে গেলে কি হবে? ইন্টারেস্ট রেট কমে যাবে। বন্ডের প্রাইস আর ইন্টারেস্ট রেটের মধ্যে রিলেশনটা কিভাবে স্ট্যাবলিশ হয়, কিভাবে বন্ড প্রাইস বাড়লে ইন্টারেস্ট রেটটা কমে, এটা আমি ক্রাউডিং আউট এফেক্টের ভিডিওতে তোমাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি। যদি ওটা নিয়ে জানার ইচ্ছা থাকে তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো যে কীভাবে বন্ড প্রাইস বাড়লে ইন্টারেস্ট রেটটা কমে যায়। তাহলে মানি সাপ্লাই অতিরিক্ত হয়ে যায়, মানুষ বন্ড কিনতে শুরু করবে, এবং বন্ড কিনতে শুরু করলে বন্ডের প্রাইস বেড়ে যাবে, বন্ডের প্রাইস বাড়লে ইন্টারেস্ট রেট কমে যাবে। তাহলে মানি সাপ্লাই যদি মানি ডিম্যান্ডের থেকে বেশি হয়, ইন্টারেস্ট রেট কী হবে? ইন্টারেস্ট রেট কমে যাবে। মিটে গেল। এবার আমরা নেক্সট চলে আসি, ধরো আমরা পয়েন্ট এতে না, আচ্ছা হ্যাঁ, এখানে আরেকটা জিনিস দেখানোর আছে। তাহলে ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে মানে কি? ইন্টারেস্ট রেট ছিল হয়তো এই পয়েন্টে 5%, এখন সেটা কমে 3% হয়ে গেছে, মানে ইন্টারেস্ট রেট নিচের দিকে আসছে। তাহলে অ্যারোটা আমি কোন দিকে দেবো? অ্যারোটা আমি এরকম দেব। বোঝা গেল? তাহলে এই যে অ্যারোটাকে আমি বলছি হরাইজন্টাল, যে অ্যারোটা ডান দিকে গেছে, ওটা কি বোঝাচ্ছে? যে এ পয়েন্টে যদি ইকোনমি থাকে তাহলে আউটপুট বাড়তে শুরু করবে। আর এই যে ভার্টিক্যাল অ্যারোটা যেটা নিচের দিকে এসেছে সেটা কি বোঝাচ্ছে? সেটা বোঝাচ্ছে যে এ পয়েন্টে ইকোনমি থাকলে ইন্টারেস্ট রেট কমতে শুরু করবে। তাহলে পয়েন্ট এতে কি হচ্ছে? পয়েন্ট এতে ইন্টারেস্ট রেট কমতে শুরু করছে, আউটপুট বাড়তে শুরু করছে, এবং সেটাকে আমরা এখানে দেখিয়েও দিয়েছি। এই যে আউটপুট বাড়ছে, ইন্টারেস্ট রেট কমছে, সেটাকে আমরা এখানে দেখাতেও পেরেছি। ওকে, নেক্সট আমরা এ পয়েন্টে না, ধরো আমরা আছি বি পয়েন্টে। কোন পয়েন্টে? আমরা এই বি পয়েন্টে আছি।
এই বি পয়েন্টে কি হবে, বি পয়েন্টটা আইএস কার্ভের কোন দিকে, ডান দিকে। আইএস কার্ভের ডান দিকে থাকলে কি হয়, অ্যাগ্রিগেট সাপ্লাই অ্যাগ্রিগেট ডিম্যান্ডের থেকে বড় হয়, অ্যাগ্রিগেট সাপ্লাই অ্যাগ্রিগেট ডিম্যান্ডের থেকে বড় হয়। তাহলে প্রডিউসাররা দেখছে তারা অনেক বেশি সাপ্লাই করে বসে আছে কিন্তু মার্কেটে ডিম্যান্ড নেই, তাহলে তারা আউটপুট প্রোডাকশন কমিয়ে দেবে, আউটপুট কমে যাবে। আউটপুট কমে যাবে মানে ওয়াইটা কমে যাবে, ওয়াইটা কমে যাবে মানে কি, ওয়াইটা হয়তো এখানে ছিল 10 ইউনিট তৈরি হচ্ছিল, এখন হয়তো ওয়াইটা কমে গিয়ে 7 ইউনিট তৈরি হবে। তাহলে ওয়াইটা এইভাবে কমে যাওয়া মানে কি, অ্যারোটা কোন দিকে ডিনোট করবে, লেফটে, রাইট। আর বি পয়েন্টটা এলএম কার্ভের কোন দিকে আছে, বাদিকে আছে। এলএম কার্ভের বাদিকে থাকা মানে কি, মানি সাপ্লাই মানি ডিম্যান্ডের থেকে বড় হচ্ছে, রাইট। মানি সাপ্লাই মানি ডিম্যান্ডের থেকে বড় হচ্ছে, এলএম কার্ভের বাদিকে আছে তো, হ্যাঁ বাদিকেই আছে। আর মানি সাপ্লাই মানি ডিম্যান্ডের থেকে বড় হলে ইন্টারেস্ট রেট কমে যায়, ইন্টারেস্ট রেট কমে যাওয়া মানে কি, নিচের দিকে চলে যাবে অ্যারোটা, রাইট। সো বি পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি যে গুডস মার্কেটে আউটপুট কমতে শুরু করছে আর মানি মার্কেটে ইন্টারেস্ট রেটটা কমতে শুরু করছে, রাইট। পয়েন্ট সিতে যদি চলে আসি, পয়েন্ট সিতে আমরা কি দেখতে পাবো, পয়েন্ট সিতে আমরা দেখতে পাবো যে পয়েন্ট সিতে ভালো করে ভেবে দেখো, পয়েন্ট সিতে কি হচ্ছে, পয়েন্ট সিতে, আচ্ছা সরি এটা পয়েন্ট সিতে, হ্যাঁ পয়েন্ট সিটা কোথায় আছে, আইএস কার্ভের কিন্তু পয়েন্ট সিটা ডান দিকেই আছে। আইএস কার্ভের ডান দিকে আছে মানে অ্যাগ্রিগেট সাপ্লাই বড় হবে অ্যাগ্রিগেট ডিম্যান্ডের থেকে এবং আউটপুটটা কমতে শুরু করবে। কিন্তু পয়েন্ট সিটা এলএম কার্ভের কোথায় আছে, এলএম কার্ভের কিন্তু ডান দিকে চলে এসেছে। এলএম কার্ভের ডান দিকে কোনো পয়েন্ট থাকলে সেখানে মানি ডিম্যান্ড বেশি হয় মানি সাপ্লাইয়ের থেকে, আর মানি ডিম্যান্ড মানি সাপ্লাইয়ের থেকে বেশি হলে কিন্তু ইন্টারেস্ট রেট উল্টে বাড়তে শুরু করবে। আর পয়েন্ট ডিতে চলে, আচ্ছা তাহলে এই পয়েন্টে কি হচ্ছে, পয়েন্ট সিতে আউটপুট কমছে ইন্টারেস্ট রেট বাড়ছে। আউটপুট কমছে মানে কি, অ্যারোটা আমি দেবো হচ্ছে প্যারালাল, অ্যারোটা কোন দিকে দেবো, বাদিকে, কারণ আউটপুট কমছে। আর ইন্টারেস্ট রেট বাড়ছে, ইন্টারেস্ট রেট ছিল হয়তো এখানে 5%, এখন হয়ে গেছে 20%, তাহলে এটা এই অ্যারোটা কোন দিকে দেবো, উপরের দিকে দেবো, রাইট। এই অ্যারোটা উপরের দিকে দেবো যে ইন্টারেস্ট রেটটা বাড়ছে। তাহলে পয়েন্ট সিতে কি হচ্ছে, আউটপুট কমছে ইন্টারেস্ট রেটটা বাড়ছে, সেই কারণে আমরা এরম অ্যারোটা দিয়ে বোঝাতে পারি। আর পয়েন্ট ডি ধরো এখানে আছে, পয়েন্ট ডিতে আমি কি দেখাতে পারি, পয়েন্ট ডিতে আমি দেখাতে পারি যে পয়েন্ট ডিটা আইএস কার্ভের কোন দিকে, পয়েন্ট ডিটা আইএস কার্ভের আবার কিন্তু বাদিকে, রাইট। আইএস কার্ভের বাদিকে থাকলে অ্যাগ্রিগেট ডিম্যান্ড বড় হয় অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের থেকে, তাহলে কি হবে, আউটপুট বেশি হবে। ডিম্যান্ড যদি সাপ্লাইয়ের থেকে বেশি হয় আউটপুট আবার বাড়তে শুরু করবে। আর পয়েন্ট ডিটা এলএম কার্ভের কোন দিকে, পয়েন্ট ডিটা কিন্তু এলএম কার্ভের ডান দিকে। এলএম কার্ভের ডান দিকে থাকলে কি হয়, মানি ডিম্যান্ড বড় হয় মানি সাপ্লাইয়ের থেকে, তাহলে মানি ডিম্যান্ড মানি সাপ্লাইয়ের থেকে বড় হচ্ছে, আর মানি ডিম্যান্ড মানি সাপ্লাইয়ের থেকে বড় হলে কি হবে, ইন্টারেস্ট রেট কিন্তু বাড়তে শুরু করবে, রাইট। তাহলে আউটপুটও বাড়ছে ইন্টারেস্ট রেটও বাড়ছে, ইন্টারেস্ট রেট বাড়ছে মানে অ্যারোটা উপরের দিকে দিলাম, আউটপুটও বাড়ছে মানে অ্যারোটা ডান দিকে দিলাম, বোঝা গেল। এইভাবে আমরা এই এ বি সি ডি এই 4টে পয়েন্টের মাধ্যমে দেখাতে পারি যে আলটিমেটলি আইএস আর এলএম কার্ভের উপরে যদি আমরা না থাকি, বা আমরা যদি ইকুইলিব্রিয়াম পয়েন্ট ইতে না থাকি, আমরা যদি ইকুইলিব্রিয়াম পয়েন্ট ইতে না থেকে যদি অন্য কোনো পয়েন্টে থাকি, তাহলে ইকোনমি কীভাবে মুভ করবে, আউটপুট আর ইন্টারেস্ট রেটে কীভাবে চেঞ্জেসটা আসবে, সেটা আমরা কিন্তু এইভাবে দেখাতে পারি। আর একদম প্রথমে আমি তোমাদেরকে এটাও দেখিয়ে দিয়েছিলাম যে ইকুইলিব্রিয়াম আউটপুট আর ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট কীভাবে আইএসএলএম এর মডেল থেকে ডিরাইভ করতে হয়। থ্যাংক ইউ।